এরকম রাত জীবনে অনেক এসছে, কিন্তু আজকের রাত সব রাতের থেকে আলাদা। আজকের রাতের উত্তেজনা পুরো উপত্যকায় ছড়িয়ে পড়েছে। এবার আমাকে যখন সবাই প্রশ্ন করছে কালকে যে আমরা রাত 3:15 সময় এখান থেকে বেরোবো, আমরা কি সেফ, আমার কাছে এখন কোনো প্রশ্নের উত্তর নেই। শুধু মাথায় আছে 58টা মানুষের দায়িত্ব। সেখানে একটা 11 মাসের বাচ্চা থেকে শুরু করে একটা 71 বছরের মানুষও রয়েছে। সবচাইতে কঠিন রাত, সবচাইতে পরীক্ষার রাত। আজ আমাদের পরীক্ষা সময়ের কাছে, আজ আমাদের পরীক্ষা পরিস্থিতির কাছে, আজ আমাদের পরীক্ষা আমাদের ভাগ্যের কাছে। 4 মার্চ 2026, সময়টা রাত 3:30-র কিছু বেশি হবে। সেই রাতের অন্ধকারে ছুটে চলেছে চারটে আরবানিয়া। কোনো এক অজানা কারণে রাস্তাঘাট জনমনুষ্যহীন। হয়তো এই সুযোগটা কাজে লাগানোর জন্যই আজ এহেন দুঃসাহসী কর্মযজ্ঞ। যে রাতের অভিজ্ঞতা আর কারো মনে থাকুক চাই না থাকুক, কোনোদিনই ভুলতে পারবে না এই অভিযানের সেই 58 জন মানুষ। সময় যাতে শিখিয়েছিল সব প্রতিকূল পরিস্থিতির সাথে একজোট হয়ে মোকাবিলা করার, জীবনের আরও এক কঠিন পরীক্ষায় হার না মানার, সমুদ্র হিমাচল ভ্রমণে বাঙালির বিজয় পতাকা উড়িয়ে দেওয়ার, উপত্যকার সেই সব মানুষগুলোকেও ধন্যবাদ জ্ঞাপন করার যারা সঙ্গ না দিলে এই অসাধ্য হয়তো সাধন হতো না। এই গল্পের শুরু মার্চ মাসের 3 তারিখে শ্রীনগর শহরে আমাদের উইন্টার কাশ্মীর গ্রুপ ট্যুরের তৃতীয় দিনের সকালে। ব্রেকফাস্ট করে আমাদের টিম 58-এর গন্তব্য শ্রীনগর থেকে পেহেলগাম। এমনিতেও ইরানের যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাবে সেই দিনগুলোতে কাশ্মীরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। ব্রেকফাস্টের আইটেমেও ছিল পুরোদস্তুর বাঙালিয়ানার ছাপ। লুচি, ঘুগনি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মুড়ি, ব্রেড বাটার, জ্যাম, ফলমূল, সেই সঙ্গে চা এবং কফি। মনে মনে বলেছিলাম এই কাফি। ব্রেকফাস্ট আমাদের চটপট করতে হবে, কারণ আমরা একটু লেটে আছি। কাজের দিকে ডিম খাচ্ছে এখন, হ্যাঁ, কুসুম ছাড়া। কুসুম ছাড়া ডিম। এটা কে শিখালো? এটা ডক্টর বলে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে। मस्ती 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 के नाम কাকার কালকে লেগেছিল একটু ঠান্ডা, কিন্তু আজ সকালে কাকা রোদের ছোঁয়া পেয়ে চাঙ্গা। 100% fit. We are very 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 happy. একদম একদম কাকা, এরপর আফ্রিকা যেতে হবে। স্থানীয় সময় সকাল 9:22, আমরা শ্রীনগর থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আর খানিকক্ষণ আগে পেহেলগামের উদ্দেশ্যে। আর মাঝে রাস্তায় একটু দাঁড়াতে হলো, তার কারণ হচ্ছে যে, এবং গাড়ি পরিবর্তন করতে হলো আমাকে। আমাদের একজন গেস্ট আইফোন ফেলে এসছে হোটেলে। আরই ফোন করলো হোটেলের যে স্টাফকে, সে রুমে, ওয়াশরুমে কিংবা ওই রেস্টুরেন্টে কোথাও নেই আইফোন। এবার তারাও ব্যাগে খুঁজে পাচ্ছে না। এবার যেহেতু ফোনটা নেটওয়ার্কে নিয়ে এসে তো রিংও হচ্ছে না, তো সেই জন্য আবার ওই আমাদের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে ওদেরকে পাঠানো হচ্ছে হোটেলে। আরিফও গেল, আমি আর শুভ এই গাড়িতে চলে এলাম। আমরা এই মুহূর্তে চলেছি জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে, ভারতবর্ষের অন্যতম সিকিউর হাইওয়ে। আর গুড নিউজ হচ্ছে এটাই যে ফোন পাচ্ছিল না, সে ফোন পেয়ে গেছে। আমি আরিফকে ফোন করেছিলাম, বললো হোটেলের রুমের মধ্যে কোথাও ফোনটা ছিল। এই জন্যই আমরা আমাদের 4টে আরবানিয়ার সাথে না ওই গাড়িটা রেখেছি। ওটা হচ্ছে আমাদের কাকে বলে কুইক রেসপন্স টিম। যখন আমরা যাচ্ছি আমাদের ওই গাড়িটা আগে যাচ্ছে। রাস্তায় হয়তো কোথাও কোনো প্রবলেম হলো, কোথাও বন্ধ হয়েছে, যাতে এই 4টে গাড়িকে অ্যালার্ট করে দেওয়া যায়। কারণ এরা অ্যালার্ট হয়ে গেলে এখানে প্যাসেঞ্জার বেশি আছে, এরা অ্যালার্ট হয়ে গেলে এরা হয়তো দাঁড়িয়ে গেল এক জায়গায়। আর আমি প্রত্যেকটা ট্যুর থেকে না লার্নিং করি, শিখি মানুষ কী চায়, মানুষের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করি। কেরালাতে গিয়ে এটা করেছিলাম। আমার কাছে এই গ্রুপ ট্যুর একটা লেসন প্ল্যান, যেখানে শেখার মতো কিংবা মানুষের মনকে বোঝার মতো অনেক কিছুই রয়েছে। এই 58 জনের মনে কি চলছে, তাদের মন কি চাইছে, সেটা বোঝা কিংবা উপলব্ধি করাটা হয়তো জীবনের আলটিমেট শিখন। ট্র্যাভেল ব্লগ আর গ্রুপ ট্যুর উইথ ট্র্যাভেল ব্লগার দুটো আলাদা জিনিস, আলাদা অভিজ্ঞতা। একটা ক্ষেত্রে কাউকে জবাব দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আর একটা ক্ষেত্রে কোনো একটা ভুল হলে সবাই যে জবাব চাইবে, এটার সম্মুখীন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে অধিকাংশের মনেই একটা চিন্তা ঘোরাফেরা করছিল, কাশ্মীর বেড়াতে এসেছি, কিছুই কি শপিং করার নেই? প্রশ্নটার সম্মুখীন আমিও হয়েছি বেশ কয়েকবার। অতএব যাত্রাপথে প্রথম বিরতি শপিংয়ের জন্য। সময় সকাল 10টা, আমাদের আরও একবার দাঁড়াতে হলো। এই শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে না রাস্তার দুপাশে প্রচুর আপনারা দোকান পাবেন, যেখানে ড্রাই ফ্রুটস, স্যাফরন, শিলাজিৎ এসবগুলো পাবেন এখানে। কাকার শপিং এখনও শেষ হয়নি, কাকা এখন ভাবছে আর কি নেবো কি নেবো না। মোটামুটি এরকম কিছু ভিড় কাউন্টারে আজের দোকানে যারা কি সেলস পার্সন, তারাও কনফিউজ হয়ে গেছে। কেউ বলছে টেস্ট করবো, কেউ বলছে দেখবো এটা কি ওটা কি, এটার দাম কত, এটার দাম কত। আবার একদল চলে গেছে হচ্ছে কসমেটিক সেকশনে, সেখানে যা কসমেটিক্স পাওয়া যায়। কালকে যদি সময় থাকে তাহলে আমরা করবো হচ্ছে যে গার্মেন্টস রয়েছে, কাশ্মীরি শাল, পশমিনা, এগুলো শপিং। তবেই মানুষের মন হবে হ্যাপি। না না না, মিথ্যা মিথ্যা বলছে কাকা, মিথ্যা বলছে। সব মিলিয়ে 9,000 হতেই পারে না, সব মিলিয়ে মিনিমাম 12-13 হাজার টাকা হবে। শপিং চলল ঘণ্টাখানেক সময় ধরে। কাশ্মীরের কাওয়া চা, ড্রাই ফ্রুটস, কেশর, বাদাম, শিলাজিতের প্যাকেট কিংবা কৌটোতে ভরে উঠল এক একটা থলি। খরচ
কারো 5,000, কারো 8,000, কারো বা 15,000। কেউ বা বেছে নিল ত্বক উজ্জ্বল রাখার স্থানীয় কসমেটিক্স। ভ্রমণপ্রেমী বঙ্গবাসীর কাছে শপিং আলাদাই একটা ইমোশন। তাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন এইসব বলে কারো ইমোশনে বাধা সৃষ্টি করিনি। কাকিকে ফর্সা করতে হবে, তার জন্য কাকা নিয়েছে হচ্ছে স্যাফরনের সানস্ক্রিন, আর সেই সাথে নিয়েছে হচ্ছে এইটা। কাকা শিলাজিৎ নিয়েছো? কাকা শিলাজিৎও নিয়েছে, আর সেই সাথে আমাকেও জোর করে শিলাজিৎ বসিয়ে দিয়েছে, বলছে খেলে নাকি এনার্জি ফেনার্জি আসবে। এনার্জি খরচ করবো কোথায় ভাই? ব্লক করে তো জীবন শেষ। শপিংয়ের পর যা পড়ে থাকে সেটা হলো ফুডিং। ঠিক সেই কারণেই আমাদের পরবর্তী বিরতি পেহেলগাম থেকে 10 কিলোমিটার আগে, যাকে বলে লাঞ্চ ব্রেক। আসলে আমাদের টিমে সিনিয়র সিটিজেন ফিমেল পার্সন অনেকেই রয়েছে, তাই ট্রিপ হবে রিল্যাক্সড। আমার মতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত ছুটে বেড়ানোর তত্ত্ব হয়তো গ্রুপ ট্যুরের জন্য অ্যাপ্লিকেবল হবে না। স্থানীয় সময় বেলা 12:33 আমরা এই মুহূর্তে পৌঁছলাম হচ্ছে পেহেলগামে। তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে আমাদের এখন লাঞ্চ করানো হবে, কারণ এরপরে আমরা যাবো হচ্ছে পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি বদল করতে হবে। গাড়ি বদল করে আমরা যাবো হচ্ছে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি, আর যদি রোড খোলা থাকে তাহলে হচ্ছে চন্দনবাড়ি। তো এইগুলো করতে করতে মোটামুটি সব দেখতে দেখতে বিকাল হয়ে যাবে। দরকার হচ্ছে খাওয়া দাওয়া করা, আর এমনিতে এখন 12:30 লাঞ্চ টাইম হয়ে গেছে। দুরকম রেস্টুরেন্ট আছে, ভেজ এবং হচ্ছে নন ভেজ। তো যারা যেরকম খাবার দাবার খাবে, কারণ লাঞ্চ যেহেতু আমাদের প্যাকেজে নেই, যারা যেরকম খাবার দাবার খাবে তারা খেয়ে নেবে। এখানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় দেওয়া হবে। তারপর এখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি বা চন্দ্রমারির উদ্দেশ্যে। এইখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের তো মোট 4টে গাড়িতে গেস্ট রয়েছে। একটা গাড়ির গেস্টরা বলেছে যে আমরা এখন লাঞ্চ করবো না, আমরা সব কিছু ঘুরে ঘাড়ে পরে লাঞ্চ করব। তো তারা আর কি বেরিয়ে গেছে। আমি এটাই চাই যে যেন কারোর টাইম ওয়েস্ট না হয়, বা এরকম না হয় জিনিসটা যে ওদের জন্য আমাদের প্রোগ্রাম দেখা হলো না, কিংবা ওদের জন্য আমাদের লাঞ্চ করা হলো না। অনেক বয়স্ক মানুষজন রয়েছেন, তারা ওষুধ খায়, কাজে টাইমে লাঞ্চ করা খুব দরকারি। সেজন্যই এখানে দাঁড়ানো আপাতত আমি জরুরি বলেই মনে করি। ওইদিকে পেহেলগাম শ্রীনগর হাইওয়ে, এখানে টয়লেটও রয়েছে। ওইদিকে লিটার নদী রয়েছে, আশেপাশে খুব সুন্দর পাহাড়। যদিও এবারের কাশ্মীর গ্রুপ ট্যুরে লাঞ্চ আমাদের প্যাকেজে ছিল না, তবে নেক্সট টিউলিপ কাশ্মীর গ্রুপ ট্যুর, যেটা টাইমলাইন 4 এপ্রিল থেকে 9 এপ্রিল 2026, সেখানে লাঞ্চ প্যাকেজের মধ্যেই থাকবে। তারও পরবর্তী সময় লাদাখ, মালয়েশিয়া কিংবা আফ্রিকার মাসাইমারা বা সেরিঙ্গেটির মতোই আন্তর্জাতিক গ্রুপ ট্যুর অর্গানাইজ হচ্ছে ট্র্যাভেল উইথ কৌশিকের ব্যানারে, যার যোগাযোগের নম্বর দেওয়া থাকলো এই ভিডিও স্ক্রিনে। ইচ্ছুক দর্শকরা প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আমাদের লাঞ্চ পর্ব চলছে। তো লাঞ্চে আমাদের শুভবাবু অর্ডার দিয়েছিল হচ্ছে কি চিকেন ফ্রাইড রাইস। এই তেল দেখে মনে পড়লো আমি বহুদিন মাথায় তেল দিই না, তো আমি তো খেতে পারলাম না। 2 চামচ খেয়ে আমার খাওয়া হয়ে গেল। আমি নিয়ে এলাম হচ্ছে গাড়ি থেকে গরম জল, মানে ফ্লাস্কটা নিয়ে এলাম। সেই সাথে বানিয়ে নিচ্ছে হচ্ছে আমার খুব পছন্দের লাল চা, আর সেই সঙ্গে বর্ধমানের কাকা আমাকে মুড়ি দিয়েছে। চালের মধ্যে মানে ভেজাল বা ভালো চাল খারাপ চাল এটা আমি জানতাম। তো কাকা আমাকে শেখালো যে ভালো মুড়ি আর খারাপ মুড়ি, ইউরিয়া ছাড়া মুড়ি। কাকা মুড়ি দেখেই বলে দিচ্ছে যে না, এই মুড়ি ঠিক নেই। তো কাকা নিজে আমাকে 1 প্যাকেট মুড়ি দিয়েছে। এরপরে যাবো বর্ধমান কাকার বাড়ি গাড়ি নিয়ে, তারপর মুড়ির বস্তা নিয়ে আসবো। ওই দিয়ে আমার মোটামুটি 6 মাস চলে যাবে। তো সেই মুড়ি আর চা দিয়ে করছি হচ্ছে এখন আমি লাঞ্চ। আমাদের পুপেও এখন মুড়ি খাচ্ছে। পুপেও ঠান্ডা লেগেছে, ঠান্ডার জায়গা তো, ছোটো বাচ্চা, কিন্তু ও স্ট্রং। সেই দিন ছিল 3 মার্চ, দোল পূর্ণিমা। সেই উপলক্ষে আমাদের গ্রুপের তিমিরবাবু আর ওনার স্ত্রীর হাতেই পেলাম 2026 সালে হোলির আবিরের প্রথম স্পর্শ। সামান্য টেনশনের মাঝে অনাবিল আনন্দের অনুভূতি, কারণ আমাদের গ্রুপ ট্যুরের টাইটেল ছিল এবার হোলি হোক ভূস্বর্গে। এপ্রিল মাসে 4 থেকে 9 যে আমাদের গ্রুপ ট্যুর আছে, সেই গ্রুপ ট্যুরের জন্য হোটেল একদম নদীর ধারেই রয়েছে। এই হোটেলে আমরা বুক করেছি। আর আমাদের এবারের হোটেল যেটা, সেটা তো আপনারা দেখেছেন এর আগের ব্লগে, সেটা রয়েছে সামনে। প্রকৃতির পরিবর্তন যে কী জিনিস, সেটা এবার এসে দেখলাম পেহেলগাম যাওয়ার পথে। মাত্র 1 মাস আগেই পেহেলগাম থেকে ঘুরে গিয়েছি। এক কথায় আমি হারিয়ে গিয়েছিলাম এই বরফের রাজ্যে। চারিদিকে এত বরফের মাঝে কোথাও দেখা পাইনি এক টুকরো মাটির। অবিরাম তুষারপাতে জমে গিয়েছিল পাশ দিয়ে বয়ে যাওয়া লিডা নদী। আর আজ পুরো ছবিটাই পাল্টে গিয়েছে। সেই জন্যই আবারও আসতে হবে নেক্সট ইয়ার উইন্টার কাশ্মীর, ভারতবর্ষের বুকে এক টুকরো সাইবেরিয়া। এখানে আমাদের যারা যারা আর কি গেস্ট, তারা এখান থেকে বাস থেকে নেমে ওই গাড়িতে উঠবে। কারণ আপনারা জানেন যে পেহেলগামে সাইট সিন করার জন্য কিন্তু এখানকার লোকাল গাড়ি নিতে হয়। আমাদের গাড়ি কিন্তু যাবে না যারা শ্রীনগর থেকে আসছে, মানে ইউনিয়নের গাড়ি নিতে হয়। আর এই যে ইউনিয়নের গাড়ি চড়ে সাইট সিন করা, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড, মানে এর জন্য কিন্তু ট্যুরিস্টদেরকে এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না। শুধুমাত্র সাইট সিংয়ের গাড়ি খরচই নয়, আমাদের পরবর্তী কাশ্মীর গ্রুপ ট্যুরে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালির টিকিটও প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। আমরা প্রথমে যাবো হচ্ছে বেতাব ভ্যালি, তারপরে যাবো হচ্ছে আরু ভ্যালি।
প্রত্যেকটা ভ্যালিতে মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু 1 ঘন্টা করে টাইম থাকে, বাট আমাদের কাছে আজকে একটু সময় কম আছে, কারণ বেতাব ভ্যালি ঘুরে এসে আবার আমাদের যেতে হবে আরু ভ্যালি। আরু ভ্যালিটা অনেক দূরে, 4টের পরে আমরা সময় এন্ট্রি করতে দেয় না, আটকে দেয় যে না আর এন্ট্রি হবে না। তো সেই জন্যই আমরা বেতাব ভ্যালিতে যতটা পারবো কম সময় নেব, বাকি যে সময়টা এক্সেস থাকবে সেটা আমরা আরু ভ্যালিতে কাটাবো। আর এই হচ্ছে পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড। কদিন আগে পর্যন্ত সব কিছু বন্ধ ছিল, আমি খাবার দোকান পাচ্ছিলাম না, সব বন্ধ। এখন দেখুন কটকটে রোদ, এখন কত গরম লাগছে। 1 মাসের মধ্যে গল্প কত পাল্টিয়ে যায়। স্থানীয় সময় বেলা 2:32 আমরা পৌঁছে গেছি বেতাব ভ্যালির সামনে। বরফ খুবই কম। কিছুটা এনার্জি কিংবা ইচ্ছের অভাবে আমি বেতাব ভ্যালির ভেতরে যাইনি, ক্যামেরা নিয়ে শুভকেই পাঠিয়েছিলাম। ঘুরে আসার পর যা রিপোর্ট পেলাম তাতে ভেতরে কিছু জায়গাতে বরফ ভালোই রয়েছে। নতুন করে তুষারপাত না হলে এপ্রিল মাসে এইসব জায়গাতে বরফ আর পাওয়া যাবে বলে তো মনে হয় না। তবে যেটুকু বরফ ছিল তাতে আমাদের গেস্টরা ভালোই এনজয় করেছে। যে একাকী ট্রিপে এসেছিল ফিমেল সোলো ট্রাভেলার, উনিও সবার মাঝে এই একাকিত্ব শব্দটা হয়তো অনুভব করেননি। গ্রুপ ট্যুর অজান্তে তৈরি করে এক পরিবার, যা নিখাদ আনন্দে ভরপুর। बेताब हो जाए नहीं ये क्या। স্থানীয় সময় বিকাল 4:04 আমরা এই মুহূর্তে পৌঁছলাম হচ্ছে আমাদের আজকে পেহেলগামে সাইট সিনের লাস্ট জায়গা, যার নাম আপনারা সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন, সেটা হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালির যে পার্কটা রয়েছে এটা হচ্ছে পার্ক। এখানে টিকিট আগে যা ছিল এখন তাই আছে, সেটা হচ্ছে অ্যাডাল্ট 30 টাকা আর চিলড্রেন হচ্ছে 15 টাকা। আর মেন যে আরু ভ্যালি সেটা হচ্ছে ওপর দিকে, হেঁটেও যাওয়া যায়, এবার এখানে ঘোরাও আছে, ঘোরা করেও যাওয়া যায়। এছাড়াও এখানে কয়েকটা পয়েন্ট আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হচ্ছে রিভার পয়েন্ট, কেভ, আরু ভ্যালি, কোট পাথরি, গ্রিন টপ, লিয়ার ভ্যালি। এইগুলো হচ্ছে সমস্ত আর কি জায়গা, সবটাই হচ্ছে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। তো এইগুলো আপনারা যেতে পারবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু এগুলো যেতে গেলে ঘোড়ায় করে আপনাকে সময় হাতে নিয়ে আসতে হবে। এইখানে সমস্ত ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, এই ঘোড়াগুলো করে নিয়ে যায়। ওই দেখুন দূরে টুরিস্টরা ঘোড়ায় করে উঠছে, ওই পথ দিয়ে গিয়ে এই যে ওপরে জায়গাটা রয়েছে পাইন গাছে ঘেরা, এর পেছনেই রয়েছে হচ্ছে পুরো উপত্যকা, যার নাম হচ্ছে আরু ভ্যালি। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, এখনও পাহাড়ের ওপরে বরফ আছে। খারাপ যে লাগছে তা নয়, কিন্তু এমন নয় যে এখানে খারাপ লাগছে এখানে মানে বরফ নেই বলে। দেখুন গ্রিন কাশ্মীর একরকম সুন্দর আর বরফ কাশ্মীর একরকম সুন্দর। এখন সমস্যাটা হচ্ছে যে বরফ এখন পুরোপুরি গলেনি আর সবুজ এখন পুরোপুরি জন্মায়নি, তার মধ্যবর্তী হওয়ার কারণে ঘাসগুলো শুকিয়ে গেছে। এখন ঘাসগুলো সব শুকিয়ে গেছে, তার জন্য একটু ম্যারে লাগছে। মানে মনে হচ্ছে এই জায়গাটা হয়তো রোদ পোহানোর জন্য ঠিক আছে, বাট প্রাকৃতিক সৌন্দর্য মানে কোথাও যেন একটু ডিস্টার্ব হয়েছে এই ওয়েদারের জন্য। এই আরু ভ্যালিতে একটা ক্যাফেও রয়েছে, কফি, পেঁয়াজি, ম্যাগি, জল, কোল্ড ড্রিঙ্ক সব পেয়ে যাবেন। মানে সবাই তো আর ঘুরবে না, কেউ হয়তো ওখানে বসে একটু সময় কাটালো, সেটা তো করতে পারবেন। আর সেই সাথে এখন বিশেষ করে মেয়েদের একটা ব্যাপার আছে যে সব জায়গায় গিয়ে মানে পেহেলগাম, বেতাব ভ্যালি, আরু ভ্যালি বা কাশ্মীরে এসে শাড়ি পরে ছবি তুলতে হবে। শুধু কাশ্মীর বলে না, হিমাচলে গিয়ে যেখানে বরফ সেখানে শাড়ি পরে ছবি তুলতে হবে। কিন্তু অনেকে শাড়ি আনতে পারেন না, শাড়ি হয়তো ভুলে গেছেন আনতে। এখন কিন্তু এরকম জায়গাতে শাড়ি ভাড়া পাওয়া যায় মাত্র 100 টাকা দিয়ে। তাই তো সোমা কালকে 100 টাকা দিয়ে শাড়ি ভাড়া করেছে, হলুদ শাড়ি ভাড়া করে ভিডিও করেছে, রিলস বানিয়েছে, তারপরে এখন রিলস আমাকে দেখাচ্ছে। তাই তো কাকা? ওকে 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 ওকে। কাকা এরকম বলে, কিন্তু কাকা চরম লেভেলে স্মার্ট। আর কাকা খাইছে আমাদেরকে পেঁয়াজ। আমি একটু বোকা লোক, বুঝি কম। এটা হচ্ছে কাকার ডায়লগ, আমি বোকা লোক বুঝি কম, আমি আনস্মার্ট বেশি কথা বলি। আমাদের লোকটা কিন্তু এরকম নয়, লোকটা জিনিয়াস লেভেলের লোক। লোকে সমুদ্রের জায়গায় গিয়ে কালো হয়ে যায়, আমি পুরো কাশ্মীরে এসে কালো হয়ে গেছি, কালো কাক। এত রোদের তেজ, পুরো মুখ চোখ পুরো ট্যান হয়ে গেছে। যাই হোক, সময় বিকাল 5:30 আমাদের শেষ হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি দেখা। আমরা এলাম সেই স্ট্যান্ডে, যেখান থেকে আমরা আবার হোটেলের দিকে ফিরবো। এখান থেকে মোটামুটি আর 12-13 কিলোমিটার হবে। বাকি আমাদের গেস্টরা সবাই চলে এসছে। কীরকম লাগলো আজকে? খুব ভালো লাগলো। আরু ভ্যালি, বেতাব ভ্যালিটা বেশি ভালো লেগেছে, কারণ ওখানে বরফ ছিল, স্নো ছিল। ভ্যালিটা কোনটা বেশি ভালো লাগলো, আরু ভ্যালি না বেতাব ভ্যালি? জানিস না, আরে আরু ভ্যালিতে কিছু নেই না, আরু ভ্যালি এখন বরফটা গলে গেছে। তো যদি বরফ থাকতো আরু ভ্যালি বেশি ভালো লাগতো। বিকাল 6:17 সূর্যের অস্তমিত আলো সেই পাহাড়ের বরফে পড়েছে, লাল চাকা ধারণ করেছে পাহাড়ের বরফগুলো। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা বাসায় ফিরছে, খুব সুন্দর একটা মুহূর্ত। আর এখানে এসে পৌঁছালাম আমরা, এই হচ্ছে পেহেলগাম। পেহেলগামে আমাদের হোটেল। আমি আজ থেকে 1 মাস আগে এই হোটেলে এসেছিলাম। সেই হোটেলের সেই সময়কার যে অবস্থা ছিল, সামনে পুরো বরফের ঢাকা, এখানে বোধহয় প্রায় 1 ফিট 1.5 ফিট বরফ ছিল। আমাদের এখানে লটারি করা হবে, লটারি করে রুমগুলো আর কি করা হবে। এখানে এখন খুব চিৎকার চেঁচামেচির মাহল। আমি দেখাচ্ছি আপনাদেরকে আয়নাতে, কারণ আয়না মন ভাঙা আয়না, আর রুম ভালো না পেলে ট্রিপ ভালো হয় না।
দেখুন দেখুন এরকম আপনাদের এই হোটেলই আছে। সন্ধ্যে 7:27 আমাদের সমস্ত গেস্টকে ওই হোটেলে সব দিয়ে দেওয়া হলো, সবার রুম। আমাদের রুম ছিল ওই হোটেলে, কিন্তু লাস্টে দুজন এসেছিলেন, তো তাদেরকে আবার এই হোটেলে পাঠাবো। তো আমি বললাম না আরিফ ঠিক আছে, আমরা চলে আসি পাশের হোটেলে। আমি তো গতবার এসে পাশের হোটেলেই ছিলাম, তো ওনাদেরকে ওই হোটেলে দিয়ে দিলাম। ওনারা বলছিলেন না না আমরা চলে যাচ্ছি। আলাম না, আপনারা সবাই একসাথে এসছেন, এবার আপনারা যদি দুজন ওখানে আলাদা হয়ে যান সেটা খুব খারাপ দেখায়। আমি অন্তত থাকতে এটা হতে পারে না, তো আমরা হোটেলে চলে এলাম। মানে ওই হোটেলটা থাকা আমার আর হলো না, আবার হয়তো পরের বছর হবে। শেষ দিকে গেস্ট সংখ্যা বেড়ে যাওয়ায় আমি ওই হোটেলে রুম পাইনি, তবে লটারি করে পেলেও সেরা রুমটা পেয়েছিল আমাদের গেস্ট সোমা। ওই দিন ছিল ওদের ম্যারেজ অ্যানিভার্সারি নাইট। রুমটা কত সুন্দর ছিল তার একটা ভিডিও করে আমাকে শেয়ারও করেছিল। বাকি গেস্টরাও তাদের রুম দেখে খুব হ্যাপি হয়েছিল, কিন্তু সময় আমাদের এই আনন্দ আর খুশির আড়ালে অন্য কোনো এক গল্প লিখছিল। ডিনার তো মুখে দিতেই খুবই টেস্ট, অসাধারণ, বেস্ট। স্টেটাও খুবই বেস্ট, হোটেলটাও খুবই সুন্দর। মানে হোটেলে এন্ট্রি থেকে একদম এখন অবধি মানে অ্যামেজিং, মানে যা ভাবা হয়েছিল তার থেকে অনেকটাই বেশি। থ্যাঙ্কস টু কৌশিক, শুভদা, সবাইকে থ্যাঙ্কস, আরিফদাকে থ্যাঙ্কস। খুবই ভালো আমাদেরকে অর্গানাইজ করে রাখা হয়েছে, एक्सट्रीमली हैप्पी। आज हमारा डिनर है सर, फर्स्ट ऑफ ऑल ग्रीन सैलड है, टमाटो सूप है सर, टमाटो स्टीम्ड राइस है सर, वेज पुलाव है सर, दाल मखनी है सर, कश्मीरी दम आलू है सर, पनीर बटर मसाला है सर, डेजर्ट में फ्रूट कस्टर्ड है सर, और नॉन वेज में चिकन करी है सर। ভীষণ ভালো, খুব ভালো খাচ্ছি, আই হ্যাভ নো কমপ্লেন। ওটা হচ্ছে কাশ্মীরি পোলাও। এখানে এখানে যেরকম বললাম আমাদের এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, দারুণ খেতে। আর স্পেশালি পনিরটা খুব ভালো হয়েছে। স্পেশালি আমি চিকেনটাও ট্রাই করছি, দারুণ। আমার একটা দিন চাই এই হোটেলের বারান্দায় বসে থাক, জাস্ট বসে থাক, আমাকে কেউ ওঠাবে না। আমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি সব ওখানেই খাবো। দ্য ভিউ টেক্স দ্য কেক রিয়েলি। আর খাবার দাবার সত্যি খুবই ভালো। প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি, নান থেকে শুরু করে রাইস, প্রত্যেকটা আইটেম মানে আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। খুবই টেস্টি, মানে স্যুপটা পর্যন্ত এত টেস্ট। আমি তো রোজ এভরিডে আমি স্যুপও খেয়েছি, সবাই খাক না খাক আমি তো খেয়েছি। এত আনন্দ কিংবা হাসির মাঝে দোল পূর্ণিমা রাতে আকাশের ঈশান কোণে কোথাও যেন দুশ্চিন্তার মেঘ ধীরে ধীরে জমাট বাঁধছিল। সেদিন কাউকে বলিনি, আজ বলছি আমার সেই সময় মনের অবস্থা। যারা আমাদের এই ট্যুরে এসছেন এবং এই ভিডিওটা যখন তারা দেখছেন, তারা হয়তো আমাদের মানে মনের অবস্থাটা উপলব্ধি করতে পারছেন। একটু আগে ডিনার করতে গেছিলাম, খাওয়া দাওয়া অনেক ছিল, কিন্তু ডিনার টেবিলে যখন বসলাম সবার সামনে, সবাই যখন বলছে কিছু প্রবলেম হয়েছে, আনলাম না কিছু প্রবলেম হয়নি। প্রবলেম এই মুহূর্তে একটা না, অনেকগুলো। প্রথমত হচ্ছে যে আমাদের আগামীকাল ভোর 3:15 মধ্যে বেরোতে হবে এখান থেকে, তবেই আমরা হয়তো গুলমার্গ পৌঁছাতে পারবো। হয়তো কথাটা কেন বলছি, কারণ পরিস্থিতি খুব একটা ভালো না। এমনিতে তো পরপর 2 দিন হরতাল রয়েছে, সেই সঙ্গে যে কোনো সময় আমাদের রাস্তায় আটকাতে পারে। এবার এতগুলো মানুষ তারা আশা করেছে গুলমার্গ দেখবে, আমি তাদেরকে বলি যে না গুলমার্গ যাবো না, তাদের মন খারাপ হবে। কারণ তারা মানুষ তো বারবার খরচা করে কাশ্মীর আসবে না। খুব ভালো করে পরিস্থিতিটা বুঝুন, তারা বারবার করে খরচা করে কাশ্মীর আসবে না। অলরেডি একবার তাদের টিকিট কাটা হয়েছে, আমরা যেতে পারিনি, সেখানে প্রায় 50,000 টাকা গিয়েছে। আবারও টিকিট কাটা হয়েছে, সেখানেও 50,000 টাকা গিয়েছে, যদিও এখানে সবার কন্ট্রিবিউশন রয়েছে। এবার আমাকে যখন সবাই প্রশ্ন করছে কালকে যে আমরা রাত 3:15 সময় এখান থেকে বেরোবো, আমরা কি সেফ, আমার কাছে এখন কোনো প্রশ্নের উত্তর নেই। শুধু মাথায় আছে 58টা মানুষের দায়িত্ব। সেখানে একটা 11 মাসের বাচ্চা থেকে শুরু করে একটা 71 বছরের মানুষও রয়েছে। সবচাইতে কঠিন রাত, সবচাইতে পরীক্ষার রাত। এই পরীক্ষায় যেন আমি পাস করতে পারি, যেন কালকে সব কিছু ঠিকঠাক হয় এবং আমি 5 তারিখে যেন হাসি মুখে সবাইকে এয়ারপোর্ট থেকে বিদায় জানাতে পারি। এদিকে পাকিস্তানের প্রবলেম চলছে, পাকিস্তান আফগানিস্তান, এদিকে ইরানের প্রবলেম চলছে, মিডল ইস্টে প্রবলেম চলছে, তার প্রভাব কিন্তু এই কাশ্মীরেও পড়েছে। হয়তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে, হয়তো আমাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, বাট আমি কোথাও কিছু লিখছি না। কারণ আজ যদি আমি এই টিমের ক্যাপ্টেন হয়ে দুর্বল হয়ে যাই, বা আমি যদি আজকে ভেঙে পড়ি, বা আমি যদি ভয় পেয়ে যাই, তাহলে আমার টিমটার কী হবে? পুরো টিমটাকে আমাকে লিড করে নিয়ে যেতে হবে, যে আমাদের গাড়ি সবার আগে যাবে, যা কিছু হোক আমাদের 2 জনের উপর দিয়ে বা 3 জনের উপর দিয়ে যাক, বাট আমার টিমে যেন সবাই সেফ থাকে। জানি না এই ভিডিও পাবলিশ করতে পারবো কিনা, কী হবে আমার পরিস্থিতি, আমাদের পরিস্থিতি কী হবে। শেষ কথাটাই বলবো যে ভরসা আছে ভগবানের উপরে, হয়তো ভালো কিছু হবে। 3রা মার্চের রাত পেরিয়ে এলো 4ঠা মার্চের ভোর রাত। ঘড়িতে তখন সময় 3:10। কতক্ষণ ঘুমিয়েছি তা মনে করতে পারি না, কারণ আমার কাছে ঘন্টা, মিনিট, সেকেন্ড সব কিছুই কেটেছে ঝড়ের মতো।
এরকম রাত জীবনে অনেক এসছে, কিন্তু আজকের রাত সব রাতের থেকে আলাদা। আজকের রাতের উত্তেজনা পুরো উপত্যকায় ছড়িয়ে পড়েছে। সবার মধ্যে টান টান উত্তেজনা। আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে গুলমার্গ, 150 কিলোমিটার। আমাদের যেভাবেই হোক সকাল 7টার মধ্যে মাগাম পার করতেই হবে, না হলে তো রাস্তায় কোথাও আমরা আটকে পড়বো। কালকে তো ঘুম হয়নি, শুধু আমার নয় সবারই, বাট সবাই কিন্তু রেডি সেই জোশ নিয়ে, কারণ আজ আমাদের যেভাবেই হোক পৌঁছাতে হবে হচ্ছে গুলমার্গ। আজ আমাদের পরীক্ষার সময়ের কাছে, আজ আমাদের পরীক্ষা পরিস্থিতির কাছে, আজ আমাদের পরীক্ষা আমাদের ভাগ্যের কাছে। সো লেটস গো ফর গুলমার্গ। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ হাওয়া দিচ্ছে, মানে টিকতে পারছি না তো ঠান্ডা। সবার চোখ বলে দিচ্ছে, রাত জাগার চোখ, সবাই ঘুম হয়েছে মোটামুটি, কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে এসছে, কারণ আজকের রাত সবচাইতে চ্যালেঞ্জের রাত আমাদের কাছে। रात 3:33 उमर भाई, গুড মর্নিং কাহো या গুড নাইট কাহো, মুঝে কুछ समझ में नहीं आ रहा है। কিন্তু আজ আমাদের সবার কাছে একটা পরীক্ষার রাত, শুধু আমার কাছেই নয়, সেই সাথে সবার কাছেও। আজ এক্সাম হ্যাঁ, পেপার হ্যাঁ। তবে আরিফ যা করেছে, আমাদের টিম যা করেছে, এই পুরো কাজটা কমপ্লিট করার জন্য অন্য কেউ হলে তো করবে না, কেউ এসব করবে না, কারণ রোজার মধ্যে এরকম বেরিয়ে পড়া ভোর রাতে। শুরু হলো আমাদের পথ চলা পেহেলগাম থেকে গুলমার্গের উদ্দেশ্যে। 4টে আরবানিয়া আর একটা ইনোভা ক্রিস্টা, বাকি আর কেউ কোথাও নেই। প্রত্যেকটা মানুষ কিন্তু কোঅপারেট করেছে, কেউ কিন্তু একটুও বিরক্ত হয়নি, কারণ কাশ্মীর যারা বেড়াতে এসছে তারা জানে যে আর কবে আসবো জানি না, কিন্তু এবার যদি গুলমার্গ যেতে না পারি তাহলে হয়তো এই না পারার আফসোসটা সারা জীবন থাকবে। এরকমও প্রস্তাব ছিল যে আপনারা রাত্রে এখানে স্টে না করে আমরা রাত্রেই শ্রীনগর চলে যাই, শ্রীনগরে স্টে করি, তারপরে শ্রীনগর থেকে বেরিয়ে যাবো। বাট উপায় ছিল না, এখানে হোটেল বুক করা ছিল, সবাই এত জার্নি করে এসছে, আমাদের পক্ষে আর সম্ভব ছিল না যে এতজনকে টেনে নিয়ে গিয়ে আবারও শ্রীনগর পৌঁছানোর। কারণ সংখ্যা যদি আমরা 10-15 যেতাম তাহলে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের সংখ্যায় অনেক বেশি, সব ধরনের মানুষ আছে, বাচ্চাগুলো আছে, তারা তো ঘুমোবে, বড়রা নয় অ্যাডজাস্ট করে নেবে। শুনশান রাস্তা, চাঁদের আলোয় একদিকে বড় বড় গাছের রহস্যময় ছায়া, অন্যদিকে পাহাড়ি নদীর লিডারের বয়ে যাওয়া। আসলে এইভাবে মাঝরাতে বেরিয়ে যাওয়ার প্ল্যান শুরুতে হয়তো ছিল না, কিন্তু আমাদের কাছে ইন্টেল এসেছিল যে সকাল হতেই রাস্তার বিভিন্ন জায়গাতে অবরোধ শুরু হবে। বেলা বাড়লে সমস্যা আরও বাড়তে পারে। পেহেলগাম থেকে শ্রীনগর পর্যন্ত কোনো সমস্যা হয়তো হবে না, তবে শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথে একটা জায়গা পড়ে যার নাম মাগাম, আর সেখানেই এই খামেনির মৃত্যুর প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত। মাঝে মাঝে ভাবতে ইচ্ছা করে, এই কোন ভারতবর্ষে আমরা বাস করছি? নিজের দেশে নিজেকেই পালিয়ে বেড়াতে হচ্ছে। কাশ্মীরের পর্যটনকে উন্নত করার জন্য কত কিছুই না করা হচ্ছে, কিন্তু বাস্তবে বজ্র আটুনি ফসকা গেরো। বিগত কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও যারা এই ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দিকে অভিযোগের কোনো অবকাশ নেই। এই সব চেষ্টা তাদের জন্যই হয়তো সফলতা পেতে চলেছে। আমি যদি একা থাকতাম না, কোনো ব্যাপারই না, ঠিক আছে 2টোর সময় বেরিয়ে যাও, 1টার সময় বেরিয়ে যাও, কী আছে, আমিও তো ভয় পাই না, কিন্তু আমার টিমে তো প্রচুর মানুষজন রয়েছে না, তাদের নিয়ে একটু চিন্তা। কোনো একটা সংবাদ মানুষের মনকে বিচলিত করে, কোনো একটা সংবাদ বা আত্মীয়দের পাঠানো হোয়াটসঅ্যাপ মানুষের মনে কিন্তু প্রভাব বিস্তার করে যে এরপর কী হবে, এরপর কী হবে। আজকাল দেশে কিছু কিছু সমস্যা হলে একটা বিশেষ সম্প্রদায়ের ওপরে অভিযোগের আঙুল ওঠে। এই ব্যাপারে আমাদের মুর্শিদাবাদ থেকে কাশ্মীর সব জায়গায় ছবিটা একই, কিন্তু বাস্তবে যারা ওই 4টে আরবানিয়া গাড়ি চালাচ্ছে কিংবা ইনোভা, সবাই রোজা রেখেছে। আরিফ বলছিল ভোর 5:30টার মধ্যে সেহরি শেষ হবে, 6টায় নামাজ, তার আগে রাস্তায় কোনো সমস্যা হবে না, আর এই সময়টাই আমাদের কাজ লাগাতে হবে। রাতের অন্ধকার কখনো কখনো আমাদের পথ চলাকে মসৃণ করে ভোরের আলোর থেকে অনেক বেশি। এখন বাজে 3:53, 5টা থেকে 5:30টার মধ্যে এদের সেহরি শেষ করতে হবে, আর এই টাইমটাই আমাদের কাছে সময় যতটা আমরা আগে এগিয়ে যাই, কারণ সেহরি করার আগে কেউ হয়তো রাস্তায় বেরিয়ে অবরোধ করবে না বা কোথাও হয়তো ব্যারিকেড থাকবে না। সময় 4:13। আমরা চলে এলাম হচ্ছে বিজবিহারাতে। এবার রাস্তা একদম দারুণ, মানে এটাই হচ্ছে মেন রোড, যে রাস্তা গিয়ে কানেক্ট করবে হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়েকে। এবার আমরা সব গাড়িকে ওভারটেক করবো আস্তে আস্তে। বিজবিহারা পৌঁছে আমরা লিড নিলাম, এক এক করে 4টে গাড়িকে ওভারটেক করে। এরপর শুরু হবে জম্মু শ্রীনগর হাইওয়ে। আগেই বলেছি পেহেলগামের রাস্তা সেফ, সমস্যার কেন্দ্রবিন্দু এরপর থেকে শুরু। পুরো রাস্তা ফাঁকা, মনে হচ্ছে মিড নাইটে গাড়ি চলছে। বাঁ দিকে জম্মু, ডান দিকে হচ্ছে শ্রীনগর। এই হাইওয়ে না, উঠে গেলাম আমরা জম্মু শ্রীনগর হাইওয়ে। সময় 4:15।
গাড়ির গতি প্রায় ছুঁয়ে ফেলেছে 125 কিলোমিটার প্রতি ঘন্টা। 40 থেকে 42 মিনিট সময় লাগলো পেহেলগাম থেকে এই হাইওয়েতে আসতে। কোনোদিন সম্ভব হয়েছিল? কোনোদিনও তো সম্ভব হয়নি। এবার গাড়ি চলবে আমাদের মোটামুটি 140 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। এই রাতের অন্ধকার থাকতেই আমাদের শ্রীনগর পৌঁছাতে হবে। যে ঘন্টা স্পিড নিয়ে ট্রেন ছোটে সেই ঘন্টায় আমাদের গাড়ি চলছে। এবার আমরা ট্রেনের সর্বোচ্চ স্পিডকেও ছাড়িয়ে এসেছি। 140 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের গাড়ি ছুটছে। শ্রীনগর শুধু পার করলেই হবে না, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে শ্রীনগর বারামুলা রোডে। সেই শ্রীনগর বারামুলা রোড ধরে আমাদেরকে আবারও যেতে হবে প্রায় 30 কিলোমিটারের কিছু বেশি। তারপর আমাদের রাস্তা বাঁদিকে মোড় নেবে। পৌনে 1 ঘন্টা পর একটা জ্যান্ত লোকের দেখা পেলাম। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আলো দিয়ে ঘেরা, ওইটাই হচ্ছে শ্রীনগর। ডান দিকে রাস্তা যাচ্ছে হচ্ছে শ্রীনগরের দিকে। আমরা নিলাম হচ্ছে বারামুলার রাস্তা। একটু আগে পর্যন্ত আমাদের দেখাচ্ছিলাম জম্মু শ্রীনগর হাইওয়ে, এবার দেখুন শ্রীনগর বারামুলা হাইওয়ে। শ্রীনগর শহরকে বাইপাস করে ঝড়ের গতিতে পেরিয়ে এলাম না জানি কত কিলোমিটার পথ, অথচ কোথাও জনমানবের কোনো দেখাই নেই। গাড়িতে হিটার চলছে বলেই বাইরের ঠান্ডার পরিমাণ ঠাহর করা যাচ্ছে না। এদিকে রাত শেষ হতে না হতেই রাস্তার ধারে বিশেষ করে সংবেদনশীল জায়গাগুলোতে তাদের অবস্থান নিশ্চিত করছে জম্মু কাশ্মীর পুলিশ। সেই সঙ্গে কোনো কোনো জায়গাতে দেখা মিলছে সিআরপিএফের পাহাড়রত গাড়ি। অর্থাৎ ভয়ের কোনো ব্যাপার নেই, অন্তত এই শ্রীনগর বারামুলা হাইওয়েতে। কিলোমিটার বলছে গুলমার্গ আরও 47, সময় বলছে ভোর 4:45। না জানি বাকিদের মনে কী চলছে, তারা আদৌ জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে সেটাও জানি না। তবে 4টে আরবানিয়া গাড়ির চালক নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে আমাদের ইনোভা গাড়ির সাথে। কোথাও কোনো সমস্যা হলে তারাও যেন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যেতে পারে। রাস্তায় সব কাটাকাটি দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই রাস্তা যাচ্ছে হচ্ছে গুলমার্গের দিকে আর সোজা আছে বারামুলার দিকে। গুলমার্গে ঢোকার যে রাস্তা তার আগেই এখান থেকে এখন থেকে তার কাটা লাগিয়ে দিচ্ছে। একটু আগে আপনারা পেহেলগাম রাস্তা দেখছিলেন যে শুনশান রাস্তা, এটার কাছে ওটা কিছুই না, কারণ এখানে এটাই হচ্ছে মেন ঝামেলার জায়গা। আর এইগুলো যারা জানে তারাই আলটিমেট এই বাঁধা পার করতে পারে। এই যদি আমরা 7টার সময় ঘুম থেকে উঠে আসতাম, এই চলো খাওয়া দাওয়া করে যাই গান করতে করতে, বাস তাহলে এখানেই আটকে থাকতাম। এই রাস্তা ধরে আরও 25 কিলোমিটার পথ চলে যাওয়ার পর আমরা পৌঁছাবো ড্যানমার্ক। পূর্ণিমার চাঁদ যেন আশার আলো হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলছে। রাস্তার দুই দিকে যত গলিপথ রয়েছে সেখানে জম্মু কাশ্মীর পুলিশ তার কাটা দিয়ে অবরোধ করেছে। অর্থাৎ ভেতরের কেউ যেন মেন রোডে আসতে না পারে বা মেন রোড থেকে কেউ গলির ভেতরে যেতে না পারে। উদ্দেশ্য একটাই, বিক্ষোভকারীরা কোনোভাবেই যেন শ্রীনগর শহরে যেতে না পারে। ভোর রাত 5:02 আমরা পার করছি মাগাম। এই হচ্ছে সেই মাগাম, সমস্ত ঝামেলার জায়গা। এখানে রাস্তার দুপাশে আয়াতুল্লাহ খামেনির ছবি। এখানে যে প্রোটেস্টের জায়গা, প্রোটেস্টের যে সূত্রপাত সেটা বয়ে যাচ্ছে। এর আগে গুলমার্গ যাওয়ার পথে এই মাগম জায়গাটা কতবার পার করেছি, আজ কেমন যেন গা ছমছম করছিল। রাস্তার দুই দিকে আয়াতুল্লাহ খামেনির ছবি, প্রতিবাদের হোর্ডিং কিংবা ব্যানার। এই দৃশ্য পেহেলগাম কিংবা শ্রীনগর কোথাও দেখিনি। আগে আমাদের গাড়ি মাগম পার করলো, তারপর বাকি চালকদের ফোনে জানানো হলো রোড ক্লিয়ার। আমরা তো আগে আগে চলেছি, আমাদের পেছনে আরও 4টে গাড়ি রয়েছে যেখানে গেস্টরা রয়েছে। দেশে কথোপকথন হচ্ছে যে কোথায় সামনে কোনো প্রবলেম আছে কিনা, কারণ সামনে যদি কোনো প্রবলেম হয় আমরা আগে থেকে অ্যালার্ট করে দেবো, সেই গাড়ি ওখানেই দাঁড়িয়ে যাবে, তাদের কে হতে হবে না। আমি বলেছি না, যা প্রবলেম হয় হোক আমাদের হোক, ইট লাগুক, পাথর লাগুক, গুলি লাগুক, যাই লাগুক, আমাদের যেন সব কিছু হয় ক্ষতি। আমাদের যারা গেস্ট বা আমার যারা গেস্ট তারা যেন সিকিউর থাকে, তার জন্যই আমরা আগে আগে আছি। পার করে এসেছি আমরা মাগাম, আর কোনো চাপ নেই। এখান থেকে ড্যানমার্ক আর হয়তো 6-7 কিলোমিটার ম্যাক্সিমাম হবে। রাস্তা ফাঁকা তো, এইদিকে তো কোনো গাড়ি নেই, 2-1টা গাড়ি ওইদিকে আছে, বাট এইদিকে রাস্তা পুরো ফাঁকা। মানে রাস্তায় আমরা রাজ করছি পুরা, বাইরে ঠান্ডা ফাটিয়ে দিচ্ছে। আমাদের আরেকটা গাড়িও চলে এসছে, 4টে চলে এসছে। ভোর 5:11 মাগাম অনেক আগেই পার করেছি। তারপর এসে দাঁড়িয়েছি অপেক্ষাকৃত একটা সেফ জায়গাতে। এদিকে রাস্তার দুই দিকে কোনো দোকানপাট এখন অবধি খুলেনি। আরবানিয়া গাড়ির ড্রাইভাররা, সেই সঙ্গে আরিফ এবং উমর ভাই, তাদের নিয়ম মেনেই সেদিনের সেহরি সারল রাস্তার ওপরে বসেই। ধর্ম আর কর্তব্যের আজ সব থেকে বড় পরীক্ষা। জানি না এদের কথা কেউ মনে রাখবে কিনা, যার সাক্ষী আকাশেরই पूर्णिमार पूर्ण चांद। ये सब हमारे भाई है, हमारा टीम है। हमारा टीम जो भी है पूरा सर्विस हमेशा देने के लिए तैयार रहता है, ठीक है, कभी भी पीछे नहीं हटता है सर्विस देने के लिए। गेस्ट को जो भी सर्विस हम
प्रोवाइड करते हैं, किसी भी को सफर करना पड़ता है तो हमारा टीम ऑलवेज बी रेडी फ्रंट फुट पे रहता है सर्विस देने की। যারা কাশ্মীরের পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা সবসময় চেষ্টা করেছে গেস্টদের যেন কোনো সমস্যা না হয়, কিন্তু পরিস্থিতি হঠাৎ করেই তার মোড় পাল্টায়। কে জানতো যে এমনটাও হবে? আর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে বেঁচে থাকাই তো জীবন, এটাই তো শিখিয়েছে আমাদের পূর্বসূরীরা। সময় সকাল 6:45, এখন অবধি কিন্তু ভোরের আলো দেখা দেয়নি। আমাদের ওদিকে হয়তো সানরাইজ হয়ে গেছে এতক্ষণে, বাট সেই আলো কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি, এখানে দেরি হয়। এই যে লোকজন বলে না যে ইউটিউবাররা গ্রুপ ট্যুর করছে, এদের কি এমন স্পেশালিটি আছে, এত টাকা বেশি কেন, এদের কমিশন। আমরা যখন কোনো ট্রিপ করি না সেটাকে সব দিক থেকে আমরা সিকিউর করি। আবার ট্রিপটাকে এভাবেই বানাই যে প্ল্যান যদি ফেল হয় যেন প্ল্যান বি রাখতে পারি, যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের প্ল্যানকে সেভাবেই এক্সিকিউট করি। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। 549 আমরা পৌঁছে গেলাম ট্যানমার্ক। এই হচ্ছে পার্কিং। এখন তো কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু খোলেনি, খুলছে আস্তে আস্তে। আমাদের সমস্ত গাড়ি এখানেই পার্কিং করা হবে, কারণ এখন রাস্তা কিন্তু বন্ধ। গুলমার্গ যাওয়ার টাইম হবে তখন খুলবে, এখন কোনো রাস্তা খুলবে না। মাথা ভর্তি টেনশন, অপর্যাপ্ত ঘুম, বাইরে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে এলো। ঘুম যখন ভাঙল তখন 1 কাপ চা তৈরি করে বাইরে এসে সূর্যকে গুড মর্নিং জানালাম। বাইরে ঠান্ডা মারাত্মক। এই রকম জ্যাকেট সুইজারল্যান্ডে তাও ঠিক ছিল, কিন্তু গুলমার্গে একদম ঠিক নেই। যতক্ষণ না সূর্য আস্তে আস্তে আরও উপরে উঠছে ততক্ষণ এরকম ঠান্ডা থাকবে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। তো আমাদের যারা গেস্ট সবাই গাড়ি থেকে নেমে গিয়েছে, এখানে চাটা সবাই খেয়েছে। তারপর এই দুটো গাড়ি রয়েছে, এই দুটো গাড়িতে সব গেস্টরা রয়েছে, সবাই মিলে যাবে হচ্ছে উপরে। আর সবচাইতে ভালো হয়েছে এখানে ওয়াশরুমও রয়েছে। মানে যদি আপনারা খুব সকালে এসে পৌঁছান, মানে এরকম সিচুয়েশন আপনাদের সাথেও হয়, তাহলে কিন্তু পাবলিক টয়লেট আপনারা এখানে ইউজ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও রয়েছে। আমাদের একটা এক্সট্রা গাড়ি করা হয়েছে, কারণ আমাদের সঙ্গে যে একজন দিদি আছে তার হাঁটা চলায় সমস্যা আছে, আপনারা দেখেছেন তো ব্লগে। তো তার জন্য আরেকজন বয়স্ক ভদ্রমহিলা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই গাইড এক্সট্রা করা হয়েছে। এই ট্রিপ যদিও আমার অর্গানাইজ, কিন্তু ক্রেডিট গোজ টু আরিফ। মানে ও যেভাবে সব কিছু পরিচালনা করেছে, মানে এখানে আমার কোনো কিছু আর বলার নেই। 1 মাস আগে পর্যন্ত এই রাস্তায় বরফের দাপটে চাকায় চেন ছাড়া গাড়ি চলাচল করতে পারছিল না। আজ রাস্তা পুরো পরিষ্কার, কোথাও কোনো বরফ নেই। এই রাস্তায় ছোট গাড়ি অ্যালাউ করলেও আরবানিয়া বা টেম্পো ট্রাভেলার এগুলোকে অ্যালাউ করে না। এর জন্য আলাদা গাড়ি করতে হয়, সেই খরচও আমাদের প্যাকেজেই ইনক্লুড ছিল। গান্ডোলা এখনও স্টার্ট হয়নি, আর এই সকালবেলা এরকম লাইন। গান্ডোলার লাইন সামান্যই ছিল। এখানেও 2 জন গাইড আগে থেকে রাখা ছিল, যারা আমাদের লাইন পরিচালনা করছিল। আমাদের গ্রুপের সেপারেট লাইন, তাই কোনো সমস্যাই হয়নি। এই যে চাচা রয়েছে টুপি পরে, এই চাচা আমাদের আর কি গাইড এখানকার। গান্ডোলার ফার্স্ট ফেজ পৌঁছে আগে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। তারপর সবাই হারিয়ে গেল নিজের নিজের মতো করে বরফের রাজ্যে। একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এটা আমি বোধহয় কোনোবার দিইনি, বা আমি নিজেও এটা মানে স্কিপ করে গেছিলাম কোনো কারণে। তো এই গুলমার্গে আসার পর না, গুলমার্গের ফার্স্ট ফেজের কথা বলছি, এখানে কিন্তু টয়লেট রয়েছে, লেডিস জেন্টস টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেকে আছেন না যারা শাড়ি পরে ভিডিও রিল শ্যুট করবেন, বা আপনারা চেঞ্জ করার জন্য কিন্তু টয়লেট ইউজ করতে পারেন। তারপর এখানে শাড়ি পরে আর কি আপনাদের রিলস বানাতে পারেন। সবাইকে বলে দিয়েছি 2.5 ঘন্টা সময় আছে, 2.5 ঘন্টার পরে আপনারা খাওয়া দাওয়া করুন, দরকার হলে ইগলু ক্যাফেতে ঘুরে আসুন, কফি খান, কাওয়া খান, স্নো বাইক এনজয় করুন, একদম ফাটি এনজয় করুন। কারণ আজ এই দিনটা আর হয়তো ঘুরবে না জীবনে। প্রত্যেকটা দিন আনন্দ করে বাঁচতে হবে, অ্যাডভেঞ্চার নিয়ে বাঁচতে হবে, তবেই হবে হচ্ছে বেঁচে থাকার সার্থকতা, তাই তো? আর নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই ফলো করতে হবে ট্রাভেল উইথ কৌশিককে। অন্বেষা আর সঞ্চিতার অন্বেষণ এখানে এসে শেষ হয়েছে, কারণ সঞ্চিত বরফ রাশির মাঝে আলটিমেট আমার টিমের 2 জন শাড়ি পরার যে মনোবাসনা পূরণ করে নিয়েছে। সবাই পাল্টে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি মনে হচ্ছে সিনেমা আর্টিস্ট। আর আমাকে কেউ দুটো কমপ্লিমেন্ট দিল না। তোমাকে হিরোই লাগছে প্রথম থেকে, বাট মানে মেয়েরা কমপ্লিমেন্টটা তুমি ইজিলি বলো এসআরকে ফ্যান না, বাট তুমি তো মানে এসআরকে মতো লুকস দিচ্ছ ডে ফার্স্ট থেকে। পুড়ে গেলাম দেশে, আমি পুরো ট্যান হয়ে গেছি। তো টেনশনে তো অবস্থা আমার খারাপ হয়ে গেছে, যে আমি পৌঁছাতে পারবো কি পারবো না, সবচেয়ে বড় টেনশন ছিল। কাকি ফাটাফাটি লাগছে তো, পুরো 25 বছর। এবার আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের এই ট্রিপের, মানে আমাদের 58 জনের মধ্যে স্পেশাল 58 জনের স্পেশাল গেস্টকে, যে আমার কাছে এবং আমাদের টিমের কাছে সবচাইতে স্পেশাল। এই জন্যই স্পেশাল কারণ উনি এই প্রথমবার কোনো গ্রুপ ট্যুরে এসছেন। উনি নিজেই সব জায়গায় বেড়াতে যান, বাট এই প্রথমবার কোনো গ্রুপ ট্যুরে এসছেন। যেটা ভেবে এসেছিলাম তার থেকেও বেশি পাচ্ছি। মানে টপ টু বটম সব কিছুই একদম পিকচার পারফেক্ট।
এবং আমি এসেছি একেবারেই কৌশিকদার ওপর একটা অন্ধবিশ্বাস একটা সেই জায়গাটা থেকে, এবং সেটা পুরোপুরি মিলে গেছে। আমি কিছু না জেনে ওনাকে না দেখে আমি এসেছি, কিন্তু এখানে এসে আমি যেরকম ভেবেছিলাম একদম সেরকমই এবং তার থেকে অনেকটা বেশি কিছু পেয়েছি। এবং কৌশিকদার একটা স্পেশাল যে মানে অতিথি আপ্যায়নের যে টাচ থাকে বা আছে, সেটা ভীষণ স্পেশাল ফিল করাচ্ছে সবাইকে। তো আমি ভীষণ হ্যাপি, ঘুরে ভীষণ হ্যাপি। মানে গ্রুপ ট্যুরে এসে আমার যে কিছু প্রবলেম হচ্ছে বা আমি কিছু অসুবিধা ফেস করছি এরকম কিচ্ছু না, আমার কোনো কিছুতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো থ্যাংক ইউ কৌশিকদা। যতই যাও সুইজারল্যান্ড কিংবা সাইবেরিয়া, আমাদের কাশ্মীর, আমাদের গুলমার্গ, সবার ভালো লাগছে তো? ফাইনালি আমরা এসে পৌঁছালাম। 3 cheers for কাশ্মীর, 3 cheers for কাশ্মীর। আচ্ছা, যেটা কথা বলবো, অনেকে হয়তো ভাবছেন যে কাশ্মীর কি আমরা এই সময় আসবো। আমি দেখছি এবারে মানে পুরো এই গুলমার্গের ফার্স্ট ফেজে জওয়ানরা রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে, মানে আমাদের নিরাপত্তার জন্য। ওপরে তো ক্যাম্প রয়েছে, নিজেও ক্যাম্প রয়েছে, কিন্তু আগে আমি এত সংখ্যায় কাউকে দেখিনি, ফোর্সদেরকে দেখিনি, কিন্তু এখন দেখছি কিন্তু চারিদিকে ফোর্স রয়েছে, ওদিকে রয়েছে, ওদিকে রয়েছে। মানে এখন বলা যেতে পারে আমরা একটা নিরাপত্তার বেষ্টনীতে রয়েছি। আর আমাদের ভারতীয় সেনাবাহিনী যতক্ষণ সাথে আছে, তারাই তো আমাদের আলটিমেট প্রোটেকশন দিচ্ছে, তো তখন কিন্তু মনের জোশও আমাদের ততটাই আছে। নিশ্চিন্তে আসুন, এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদেরই দেশ। আনসেফ হলে পৃথিবীর সবটাই আনসেফ। কেউ কখনো ভেবেছিল যে দুবাইয়ের মতো জায়গায় কখনো মিসাইল হামলা হতে পারে? সেটাও হয়েছে। ওয়ার্ল্ডের সবচাইতে সিকিউর কান্ট্রি, সেটাও আর সুরক্ষিত নয়। তো কাশ্মীর তো কোন ছাড়। কাজে ওটা ভাবলে হবে না যে আমার সাথে কোথাও গেলে কিছু হবে। আমি যাব, বাকিটা ওপরওয়ালা জানে। বিন্দাস আসুন কাশ্মীরে, প্রচুর এনজয় করুন। নাও টাইম ইজ 12:45, পুনে একটা বাজতে চললো। এবার আমাদের ফিরতে হবে, কারণ আমাদের গেস্টরা হয়তো ওখানে আমার অপেক্ষা করছে, বাট তারা আমাদের অপেক্ষা করুক না করুক, আমাদের ফিরতে হবে। কারণ আমরা বলেছি যে 12:30টায় আমরা নিচে নামবো, লাঞ্চ করতে হবে, আবারও শ্রীনগর ব্যাক করতে হবে। বাট এইটুকু মুহূর্ত জেনে কাটালাম, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল আরও একবার। স্যার, কীরকম ফিল হলো? দারুণ অনুভূতি, এই অনুভূতি ভোলার না। হ্যাঁ, মানে ফর লাইফ, ফর এভার মনে থাকবে। হ্যাঁ, মানে স্বর্গ খুব কাছ থেকে দেখেছি। মানে এটাই ভূস্বর্গ? হ্যাঁ, এটাই ভূস্বর্গ, যাকে স্বর্গ বলে এটাই ভূস্বর্গ। এই যে কাশ্মীর খুব ভালো লাগলো, আর কৌশিককে হেভি লেগেছে। সুইজারল্যান্ডে কালো জ্যাকেট নিয়ে, হ্যাঁ, সেই জ্যাকেটের দৃশ্য ভোলার নয়। একসঙ্গে একদিন ট্রিপ অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, যাবো। হ্যাঁ, জম্মুতে সার্ভিস করেন, কিরকম লাগছে? জম্মুর থেকে এখানে ওয়েদার, প্রাকৃতিক সৌন্দর্য পুরো আলাদা আলাদা, মন মুগ্ধকর একদম। পুরো মানে ওখান থেকে এখানে যেন পাল্টে গেছে সবকিছু, পুরো পাল্টে গেছে। কাশ্মীর ইজ কাশ্মীর, কাশ্মীর ইজ কাশ্মীর। একদম এখানে একবার নয়, প্রত্যেকটা সিজনে আসতে হবে। প্রত্যেক সিজনে আসতে হবে, প্রত্যেক সিজনেই কাশ্মীর সুন্দর। আপনাদেরকে বলবো আসুন, প্রচুর মজা করুন, খুব ভালো থাকবেন। আবারও কোনো দিন দেখা হবে চলার পথে। বেলা 1:30 নাগাদ আমি নিচে নেমে এসেছিলাম গান্ডোলা থেকে, আর গেস্টরা আমার কিছু আগে নেমে এসেছিলো। আমি আসলে 2জন দাঁড়িয়েছিলাম, বাট ওরা আমার আগে নেমে গেছে। যাই হোক, যেহেতু নেটওয়ার্ক নেই সেহেতু কমিউনিকেট করা যায়নি, আর আমার তো হোয়াটসঅ্যাপও নেই। ওদের গাড়ি 2 মিনিট আগে ছেড়েছে, আমার 2 মিনিট পরে। তারপর কি হলো দেখবেন? গুলমার্গ থেকে বেরোনোর যে গেট, সেই গেটে সমস্ত গাড়ি দাঁড় করে দিল। ফেরার সময় গুলমার্গে আরও ঘন্টা দেড়েক সময় আমাদের আটকে থাকতে হলো। মাগামের পরিস্থিতি একটু ডিস্টার্ব থাকায় প্রশাসন হয়তো কোনো রকম রিস্ক নিতে চায়নি। ঘন্টা দেড়েক পর আবারও পথ চলা শুরু গুলমার্গ থেকে শ্রীনগরের পথে। যদিও রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র সেদিন আমাদের লাঞ্চ স্কিপ হয়েছিল। যদিও রাতে ডিনারে আয়োজনে ছিল মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ। শ্রীনগর শহরে আজ আমাদের শেষ রাত। তো শেষ রাতে গানা বাজনা হোক চাই না হোক, সবাই একটু ক্লান্ত হয়ে আছি, বাট খাওয়া দাওয়াটা একদম দুর্দান্ত হবে। তো কী খাওয়া দাওয়া আছে একটু আপনাদের দেখিয়ে দিই শুরু থেকে। গরম গরম স্যুপ, এখানে রয়েছে হচ্ছে রাইস, এখানে হচ্ছে ডাল মিক্স, এখানে রয়েছে লক্কি মশালা, এখানে রয়েছে কড়াই পনির, এখানে রয়েছে সুইট হালুয়া, আর এখানে রয়েছে চিকেন রোগান জোশ। এই হচ্ছে বিরিয়ানি। ঘি দিয়েছেন? ঘি? হ্যাঁ, দিয়েছি। ঘি না দিলে কিন্তু বিরিয়ানি, অরিজিনাল ঘি না দিলে আবার বিরিয়ানি হবে না। অরিজিনাল ঘি দিয়েছি। ব্যাস, এখানে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ। 5ই মার্চ 2026 সকালে ব্রেকফাস্টের পর হোটেল থেকে আমাদের চেক আউট। আয়োজনে ছিল ভাত, মুসুর ডাল, ডিমের কারি, সবজি, পাঁপড় ভাজা, আলু চোখা, এছাড়াও লুচি, তরকারি, ব্রেড বাটার, যে যেটা খাবেন। কারণ আজকে বাড়ি ফেরার এই জার্নি দীর্ঘ। শ্রীনগর এয়ারপোর্ট পৌঁছে সবাইকে বিদায় জানালাম। কারো মুখে হাসি, কারো স্বস্তি, কারো বা মন খারাপ। কত তাড়াতাড়ি এই দিনগুলো কেটে গেল। এটাই হয়, সব রাগ, ক্ষোভ
অভিমানের এখানেই হয়তো সমাপ্তি। সবার মন জয় করতে পারিনি, তবু চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা করার, আর আত্মবিশ্বাস সেটাও পেরেছে। আগামী দিনে আরও কত পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কিন্তু সময়ের সব পরীক্ষায় এবারের মতো পাশ করেই গিয়েছি। বাকিটা বলবে আমার দর্শকরা।